এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। অনেকগুলো দিন পর আবার আরেকটা নতুন ব্লগের সঙ্গে। তো যাই হোক, গত ব্লগটায় মানে একদম লাস্ট যে ব্লগটা দিয়েছিলাম, কিচ্ছু মনে করবেন না, জানেন তো আমাদের বাড়িতে এখন মানে ছাদে কাজ হচ্ছে, তো সেই জন্য এরকম ঠক ঠক আওয়াজগুলো হচ্ছে। ওই ধরুন সকাল 9টা থেকে কাজ শুরু হচ্ছে। যাই হোক, এটা এখন আমি বেশ কিছুদিন পুরনো একটা ব্লগের ভয়েস ওভার করতে বসেছি বলে এখন জিনিসটা আসছে, কিন্তু কি কাজ হচ্ছে ছাদে সেগুলো না হয় পরের একটা কোনো ব্লগে আমি আপনাদেরকে ঠিক দেখাতে পারবো। তবে সেই ব্লগে হয়তো আওয়াজ থাকবে না, কিন্তু কাজটা দেখাতে পারবো। আর এই ব্লগটাতে কিছু উপায় নেই আমার, একদম যে এই আওয়াজগুলোর সাথেই আমাকে ভয়েস ওভারটা করতে হচ্ছে। তো যাই হোক, গত লাস্ট ব্লগটাতে আমি বলেছিলাম যে আমরা বেড়াতে যাচ্ছি, তো বেড়াতে যাওয়া পর্যন্ত শুরু করেছিলাম যে বেরিয়েছি আমরা বেড়াতে যাচ্ছি। এই যে নর্থ ক্যারোলিনা থেকে শুরু করেছি, একদম আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে একটা ছোট্ট দ্বীপের মধ্যে যাচ্ছি বেড়াতে। সেটা হচ্ছে আমেরিকার পার্শ্ববর্তী একটা দ্বীপ, নাম পুয়ের্তো রিকো। উত্তর আমেরিকা মহাদেশটি যদি লক্ষ্য করে দেখা যায় তাহলে দেখতে পাওয়া যায় ঠিক ডান দিক বরাবর বেশ কয়েকটি ছোট ছোট সংলগ্ন দ্বীপপুঞ্জ রয়েছে। তো যাই হোক, আমরা আপাতত বেরিয়েছি বাড়ির সমস্ত কাজ করে, তারপরে গিয়ে এই বিকেল সন্ধে বেরিয়েছি যাতে করে হোটেলে পৌঁছে যাই ওই মোটামুটি 8টা থেকে 8:30টার মধ্যে, কারণ যেহেতু কাল সকালে আমাদের ভীষণ সকালে উঠে ফ্লাইট আছে। তো এই জাস্ট হোটেলের রুমে পৌঁছে গিয়েছি। এখন খুব একটা বেশি তেমন বাজে না, মোটামুটি 10টা 10 মতো বাজে, কিন্তু সকালে উঠতে হবে আমাদের ধরুন ওই 4টের মধ্যে, মানে 4টে 4:30টার মধ্যে রেডি হয়ে যেতে হবে। কারণ কি এখান থেকে আমাদের গাড়িটা এই হোটেলেরই পার্কিং লটে আর কি থাকবে এই কটা দিন। সেটারও একটা সাইট আছে, সেই অ্যাপ থেকে আর কি সেই সাইটে গিয়ে বুক করা হয়েছে। যেরকম যখন আমি ইন্ডিয়া গিয়েছিলাম সেই সময় ওয়াশিংটন ডিসির একটা এয়ারপোর্টের কাছে ওই রকমই একটা হোটেলে এইভাবে পার্কিং করে গিয়েছিলাম আর কি গাড়িটা। তো সেরকমই আর কি এইবারেও এই পার্কিং লটে গাড়িটা ওইভাবেই পার্ক করে যাওয়া হবে এই 4-5 দিনের জন্য। যে ফোন করছে আবার। তো তারপরে গিয়ে ওই 5টার সময় হোটেল থেকেই শাটেল দেবে, সেই শাটেলে করে যেতে হবে। কি ফোন করছে? তো এখানে 5টার সময় তো শাটেল আসবে, তো তারপরে ওইখান থেকে শাটেলে করে 10 মিনিটের মতো এয়ারপোর্টের ডিস্টেন্স নিয়ে আর এয়ারপোর্টে চলে যেতে পারবো। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এখন শুতে হবে, কারণ মাত্র হাতে 5টা ঘন্টা ঘুমানোর জন্য। সেটা খুবই কম, হয়তো অত তাড়াতাড়ি ঘুমিয়ে আসবে না, যেহেতু এত তাড়াতাড়ি ঘুমাই না। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে আর ফ্রেশ হয়ে শুতে হবে। আমার তো মাঝে মাঝে মনে হয় জানেন তো যে বেড়ানো, সাজগোজ এগুলো সবই একটা জাস্ট ছোটো মাত্র, মানুষ মনের আনন্দ পাওয়ার জন্যই এইসব কিছু করেন, আর আমরাও বুঝি সেই মানুষগুলোর মধ্যে পড়ি। এখন টুকটাক বাড়ি থেকে কিছু খাবার একেবারে প্যাক করেই নিয়ে এসেছিলাম, ওই ড্রাই একেবারে রুটি আর তার সঙ্গে একটু তরকারি আর মিষ্টি, এগুলো খেয়ে এবার একটু শুয়ে পড়বো, কারণ সকাল সকাল উঠতেও হবে। সকাল না বলে বরং ভোর রাত বলাই ভালো। ভেরি গুড মর্নিং। সো সকাল হয়ে গেছে আর আমরা মোটামুটি রেডি। তো আর মাত্র 10 মিনিট বাকি, তো আমরা মোটামুটি রেডি হয়ে বসে আছি, অল প্যাকড, জাস্ট এয়ারপোর্টে যাওয়ার জন্য রেডি। And it's around 8 minutes left, right? 4:52. So তাহলে যাওয়া যাক রিসেপশনের দিকে নাকি? 2-3 মিনিটস পরে এগোবো। আর ওখান থেকে আমাদের ফ্লাইট আছে from 7:15, so around 2 hours হাতে নিয়ে থাকবে। তো we'll start shortly. রন অনেকদিন পর এত ভোরবেলায় উঠেছে। ও এখন আবার ঘিবলি ট্রেন চলছে, বাপরে বাপ, ঘিবলি ট্রেন চলছে। কালকে রাত অব্দি খালি ঘিবলি করে যাচ্ছিল, এই ফটো ঘিবলি করো, ওই ফটো ঘিবলি করো, এই বন্ধুর সাথে করো, এই মামার সাথে করো, তো এই চলছিল।
এই করতে করতে 12টা বেজেই গেছিল তখন, তারপর ঘুমানো আসলো। হ্যাঁ, তখন ঘিবলি ফাইট চলছে এখন। যাই হোক, এই যে হোটেলের থেকে এইরকম একটা শাটেল গাড়ি দিয়েছিল, এর মধ্যে মোটামুটি ওই ধরুন গোটা 12 জন মতো ধরেছিল। অনেক এখানে হোটেল আছে যেগুলো থেকে দেখছি এই ধরনের শাটেল সার্ভিস আছে। তো আমরা ওখানে সার্ভিসটা নিয়েছিলাম, এবার এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। বেশ সকাল এখন, তাও যেন মনে হচ্ছে যে কত লোক, এয়ারপোর্টটা পুরো একেবারে ভিড়ে ঠিক ঠিক করছে। আসলে এই সময়টা তো স্প্রিং ব্রেক ছিল, ওই জন্যই বোধহয় ওই ছুটিটাতে সকলেই কোথাও না কোথাও বেড়াতে যাচ্ছেন হয়তো বা। যাই হোক, আমাদের আপাতত এখানকার যেসব ম্যান্ডেটারি প্রথমে এয়ারপোর্টে যেসব কাজগুলো করে নিতে হয় সেগুলো করে নিলাম, যেমন কি সিকিউরিটি চেকিং, ব্যাগ ড্রপ, চেক ইনটা আমরা অনলাইন করে নিয়েছিলাম। তো যাই হোক, ওই সমস্ত করে আপাতত ভেতরে ঢুকে গিয়েছি। এবার আরেকটু এগিয়ে হেঁটে গেলে তারপরে গিয়ে যেখানটায় আমাদের গেট নাম্বার সেইখানটায় পৌঁছবো। তো তার আগে একটু টুকটাক কিছু খাবার নিয়ে নিই, কারণ ফ্লাইটের মধ্যে কি খাবার দেবে সেটা জানা নেই ঠিক, কি দেবে কি না দেবে। আর মোটামুটি ওই 3.5 ঘন্টার মতো তো জার্নি, তো তার মধ্যে খিদেও পেতে পারে, তাই জন্য ভাবছি যে একটু কিছু কিনে নিয়ে তারপরে গিয়ে বসবো। আর এই এয়ারপোর্টটাতে আমরা এই প্রথমবার, কারণ আমাদের যেখানে বাড়ি সেই জায়গার এয়ারপোর্ট থেকে আমরা সেরকম টিকিট পাচ্ছিলাম না ফ্লাইটের। এমনিতে তো খুব ইনস্ট্যান্ট টিকিট কাটা হয়েছে বলতে গেলে, মানে জাস্ট ওই 20 to 25 ডেজ আগে আমরা ভেবেছি যে যাব, তখন থেকে টিকিটটা দেখা শুরু করেছিলাম। তো টিকিটের দাম এখানে ডোমেস্টিক এয়ারলাইন্সগুলো তো বেশ ভালোই, ওই একটু সস্তা পড়ে দেখেছি। স্পিরিট বলে একটা এয়ারলাইন্স আছে, তাতে খালি একটু সস্তা হয়, বাকি সব কিছুতে অতটা চিপ হয় না, মোটামুটি ভালোই দাম হয়। আমাদের যেমন এই 3 জনের নর্থ ক্যারোলিনা শার্লট বলে এই এয়ারপোর্টটার থেকে পুয়ের্টো রিকো অবধি ফ্লাইটের কস্ট পড়েছে ওই রাউন্ড ট্রিপ $1400 মতো। সকাল সকাল ফ্লাইট, তো খিদে পেয়ে যাবে ফ্লাইটে উঠলে, সেই জন্যে প্রায় 3 ঘন্টার ফ্লাইট। তো কী খাবে? ডাম্পলিংস আছে, র্যাপ আছে, চলো দেখা যাক কী খাওয়া যায়। তো পিপির মনের মতো তাও একটুখানি কিছু পেয়েছে, বুরিটো পেয়েছে, যে বুরিটো কি নেওয়া হয়েছে। বুরিটোটা কোথায় খাবে? হ্যাঁ, এখন একটু হেলথ কনসিয়াস হয়ে আছে, তো হয়ে আছে না, হতে হবেও। এখানে আমরা আপাতত একটা বুরিটো নিয়ে নিয়েছি, আর এই ক্যাফেটাতে লাইনে দাঁড়িয়েছিলাম। বেশ ভিড় কিন্তু এখানে, জানেন তো। আর ওই যে ওই শোকেসগুলোর মধ্যে র্যাকে র্যাকে অনেক কিছুই সাজানো আছে, স্যালাড, কোল্ড ড্রিঙ্ক, শেক, তারপরে বার্গার, এইসব জাতীয় বেশ কিছু ধরনেরই খাবার আছে। চিপস, প্রোটিন বার, ড্রাই ফ্রুটস, এই সব কিছু মিলে ব্রেকফাস্ট করার জন্য অনেক কিছুই রয়েছে। আর তাছাড়া তো অর্ডার দিলে বানিয়েও দিচ্ছে আরও অনেক কিছুই। এই যে দেখুন, এখানে ফ্রেশ ফ্রুটস, তারপর নাটস, প্রোটিন বার, অনেক কিছুই আছে। সকাল সকাল অনেককেই দেখি ব্রেকফাস্টের সঙ্গে একটা গোটা করে কোনো ফল খেয়ে নেন। যাক, চলুন, নেওয়া হয়ে গেছে, এবার একদম গেটের সামনে গিয়ে বসি। মর্নিং ফ্লাইটের জন্য সবাই খুব সকালে কোনোদিন তো এয়ারপোর্টে আসা হয়নি, তো এত মানে ভিড় এত সকালে ভাবাই যাচ্ছে না। হ্যাঁ, অনেকটাই ভিড় হয়ে আছে, প্রচণ্ড ভিড়। এই গেটের সামনে চেয়ারে ওয়েট করতে বসে যে একটা নতুন জিনিস দেখলাম, আর নতুন কি পুরনো জানি না, তবে আমার কাছে নতুন, কারণ এর আগে কখনো যাতায়াত করার সময় এই ধরনের চেয়ার দেখিনি। সমস্ত চেয়ারগুলোতে দেখুন একটা করে ব্লু মতো লাইট জ্বলছে, আর এই যেখানটায় হাত রাখার মতো হ্যান্ডেলটা, ওই জায়গাটাতে একটা ওয়্যারলেস ফোন চার্জিংয়ের জন্য কানেকশন করা আছে। এটা কিন্তু বেশ সুবিধার, কিছু তার তুর বার করতে হলো না, আর কাউকে কিছু ভুল করে ফেলে রেখেও যেতে হলো না। জাস্ট এখানটায় ফোন বসিয়ে দিলেই অমনি চার্জ হয়ে যাবে। যাক, এখানটায় কিছুক্ষণ ওয়েট করলাম, এবার বোর্ডিংয়ের ডাক পড়েছে। ওদের টিকিটের সঙ্গে এয়ারলাইন্সের ইনক্লুডেড মাত্র এই ব্যাকপ্যাকগুলো, মানে 3 জনের 3টে ব্যাকপ্যাক আর হ্যান্ডব্যাগ নিতে পারি। কত সকালে উঠেছো আজকে তুমি? 4টে। অফিসের জন্য বোধহয় এত সকালে ওঠো না। পরে 4টে। তখন কটা উঠেছো? 4:30। বাবা, এখন মনে হচ্ছে না যে আমরা আজকে মানে রাতে খুব কম ঘুমিয়েছি বলে মনে হচ্ছে না। সকাল সকাল উঠে এবার যেন মনে হচ্ছে চোখ ঘুমে ভরে আসছে। 20-50টা প্রায় হাই উঠে গেছে এর মধ্যে, জানেন তো।
যাই হোক, অনেক দিন পর এরকম ভোর ভোর উঠে কোনো জার্নি যেন করছি। এখন তো ফ্লাইটে উঠলেই ঘুঘু পাখি তার সিটটা আগে বুক করে নেন, মানে জানলার ধারটা তিনি অকুপাইড করে নেন। আর সমস্ত রকম যা যা থাকে, মানে ধরুন বেল্ট পরা, তারপরে গিয়ে এখানে কোথায় ট্যাব রাখা যাবে, ফোন রাখা যাবে, জল রাখা যাবে, সব কিছু নিজের মতো করে ঠিক খুঁজে নেয়। আমরা বসে পড়েছি। পিপিকে দেখো, পিপি কি করছে, একটা সুন্দর থেকে দেশি চাদর জোগাড় করেছে। দেশি বলো না, বলো যেটা পুরি আচ্ছা, পুরীর চাদর একদম সুন্দর করে নিয়ে বসে পড়েছে। মানে এখন আমাদের এখন হচ্ছে কি, আমাদেরকে শুধু জাস্ট আমাদের সিটটা দেখলে মনে হবে না যে আমরা আমেরিকান এয়ারলাইন্সে চেপেছি না কোনো অন্য কোনো দেশীয় এয়ারলাইন্সে চেপেছি, কারণ আমার এটা একদম পুরো দেশ। ওকে, আর এই যে আমাদের ছোট কর্তা বসে আছে। কাল বিকেল বিকেল যখন বাড়ি থেকে রওনা দিয়েছিলাম, তখনই অল্প স্বল্প উড়ো মেঘ দেখতে পাচ্ছিলাম রাস্তার মধ্যে। আর আজকে দেখুন, এখন প্লেনের জানলা দিয়ে দেখা যাচ্ছে এখনও সেভাবে ভোরের আলো ফোটেনি তো, আর তার মধ্যে অল্প মেঘও এসেছে। কি জানি বাবা আবার বৃষ্টি হবে কিনা। তবে দেখাচ্ছে যে যেখানে পৌঁছানোর কথা সেখানে পৌঁছানোর পরে অল্প বিস্তর বৃষ্টি কিন্তু আছে। As you're getting on board, please put your bag in the overhead on its side. প্রথম যেবার প্লেনে চড়েছিলাম সেই সময়টা ছিল হচ্ছে শীতকাল, জানুয়ারি মাস। তো তখন সোয়েটার বা গরম জামা না নেওয়ার কোনো চান্সেসই নেই, তাই জন্য নিয়েই বেরিয়েছিলাম সঙ্গে করে। কিন্তু তারপরে যখন গরমকালে এদেশে পাড়ি দিয়েছিলাম আমেরিকায়, তখন তো সেটা একদম মে মাসের ভরা গরম ছিল। আবার প্রথম পাড়ি দেওয়া বিদেশ, আবার সে আবার আমেরিকা। তো ওই একটুখানি বেশ সাজুগুজু করে আর এসেছিলাম এয়ারপোর্টে, যে ফ্লাইট ধরবো বলে। সেই মতো আর ভুলেও গিয়েছিলাম কোনো একটা গরম পোশাক নিতে। আর তারপরে কোথায় যাই, ফ্লাইটটা সারা ফ্লাইট সেই যে কলকাতা টু দুবাই আর দুবাই টু ইউএসএ, মানে নিউ ইয়র্ক অবধি কি ঠান্ডা লেগেছিল। তারপর আমি বাবা আর কোনো দিনও কোনো ফ্লাইটে, সে যত গরমেই যাই না কেন, আমি কোনো গরম জামা হাতছাড়া করি না, যে একটা কিছু গরম নিয়েই যেতে হবে। কারণ ফ্লাইটের মধ্যে থাকে বাবা ভীষণ ঠান্ডা। ওই ওপরের ফ্যানগুলো অফ করে দিলেও ওদের যে সেন্ট্রালাইজড এসিটি থাকে সেটি বেশ ফুল দমে করা থাকে। তাই জন্য এবারে দেখছি যে একটু গরমই এখন, যেহেতু গরমকাল পড়েছে আর যাচ্ছিও গরমের জায়গাতে, তো সেই জন্যই ভাবলাম ওয়েদার সব দেখে নিয়ে খুব বেশি ভারী করব না। কারণ এদের আবার লাগেজ তো দেয় না, ওই যে বললাম শুধু ব্যাকপ্যাক আর হ্যান্ড লাগেজ দেয়। আর বাকি যদি কোনো লাগেজ নিতে হয়, ট্রলি বা কোনো ব্যাগ বড় সড়ো, তো নিতে তো হবেই বলুন। বেড়াতে গেলে তো ব্যাগপত্র লাগবেই, জিনিসপত্র জামা কাপড় নাহলে কিসে নেওয়া হবে। তো সেজন্য সেটা আবার কিনতে হয়। আমাদের যেমন কিনতে লেগেছে $35 আরও এক্সট্রা করে। তো তার মধ্যে আবার যদি একটা গরম পোশাক 3 জনের 3টে ঢোকানো হয়, তাহলে তো আবার সেটা ফুলেও যাবে, আবার বেশিও বেড়ে যাবে। সেই জন্য আমি এই পাতলা পুরীর থেকে কেনা কটকির চাদরটাই নিয়েছি। যাই হোক, এইসব বলতে বলতে হঠাৎ দেখি নিচের দিকে তাকিয়ে জানলা দিয়ে, পুরো মনে হচ্ছে স্বর্গপুরীর ওপর দিয়ে যাচ্ছে বুঝি। নিচে তাকিয়ে দেখি নীল সমুদ্রের অসীম বিস্তার যেন মন ছুঁয়ে যাচ্ছে। এই দৃশ্য জানেন তো শুধু চোখের আরাম নয়, আত্মার গভীরে প্রশান্তির ছোঁয়া দেয়। মনে হয় পৃথিবীর সব কোলাহল যেন নিচে রয়ে গেছে, আর আমি এক অপার শান্তির সঙ্গে ভেসে চলেছি আকাশের বুকে বুঝি, যার সাক্ষী শুধুমাত্র ঘন নীল আর ওই টার্কোয়াইজ জলের গভীর আর অপার সমুদ্র। এহেন অবস্থায় মনে হচ্ছে প্লেন যেন অনেকক্ষণ এইভাবেই আকাশের বুকে ভেসে বেড়ায়। মাঝে মাঝে ভাবি পৃথিবীর কত কোণে কত অপূর্ব সুন্দর সুন্দর জায়গা আছে, যা হয়তো এখনও চোখেই দেখা হয়নি, আর হয়তো কোনো দিনও জীবনে দেখা হবে কি না সেও জানি না। যেমন এই পুয়ের্টো রিকোই আমাদের বাকেট লিস্টে ছিল না। আমরা হঠাৎ করেই প্ল্যান করি যে পুয়ের্টো রিকো বলেও তো একটা আইল্যান্ড আছে, আর সুদীপ্তর এক বন্ধুও বলেছিল। তো যাই হোক, সবে মিলিয়ে এখন পৌঁছে গিয়েছি। আমাদের আজকের পক্ষীরাজ এবার নিচে মাটিতে নেমে পড়েছে। যাই দেখি এবার সমস্ত ব্যাগপত্র, লাগেজ, তারপরে আবার রনের কার সিটটাও আমরা নিয়ে এসেছি। তো সমস্ত কিছু গুছিয়ে আর এয়ারপোর্ট থেকে বেরোতে হবে।
this time, please remain seated with your seatbelts fastened as you make your way to the gate until the captain has turned off the seatbelt sign. আর যাই হোক, এই দেশে আসার পর থেকে এই জিনিসটা সব সময় লক্ষ্য করি। আমেরিকার রক্তে রক্তে হচ্ছে কার্টেসি, অ্যাপ্রিসিয়েশন, ফর্মালিটি আর অ্যাপ্রিসিয়েট করা। এই যে এইমাত্র পাইলট খুব স্মুথলি ফ্লাইটটাকে ল্যান্ড আর টেক অফ করিয়েছেন, তার জন্য ওনাকে চিয়ার আপ করা হলো। কোনো কাজের জন্য যদি অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায়, সেটা পরবর্তী ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি উৎসাহ প্রদান করে। তো এইখানে আমরা বেরোলাম এয়ারপোর্টের ভেতরে। তো এখন আমরা পুয়ের্তো রিকোর স্যান জুয়ান বলে একটা শহর, তার এয়ারপোর্টের ভেতর প্লেনে জার্নি করতে। তো এখানে কার কার ভালো লাগে জানাবেন কিন্তু পারলে প্লিজ কমেন্ট করে। আমার এমনিতে প্লেনের জার্নি করতে খুবই ভালো লাগে, কিন্তু সেটা ক্ষেত্র বিশেষে। যেমন এরকম বেড়াতে টেড়াতে যাওয়ার জন্য খুব ভালো লাগে। আর যখন ইন্ডিয়া থেকে আমেরিকায় ফিরতে হয়, মানে নিজের দেশ আর আপন মানুষগুলোকে ছেড়ে যখন ফিরে আসি, তখন আর ওই অত ঘন্টার জার্নি, মা গো, ওইটা আমার একদম ভালো লাগে না। মানে ওই ফ্লাইটের জার্নিটা আমার ভালো লাগে না। বাকি এইরকম টুকটাক ছোটোখাটো ফ্লাইট জার্নি করতে খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু পারলে কমেন্ট করে জানাবেন। এই দেখুন, গল্প করতে করতে চলে এসেছি যেখান থেকে আমাদের ব্যাগেজগুলো পাবো। ব্যাগেজ ক্যারোসেলের কাছে এসে গেলাম। হ্যাঁ, এবার আমাদের ক্যারোসেলটা জানতে হবে। তো 4 লট, এটাই যা স্টার্ট হলো। তো পাপা, our bag and your car seat will come here, তাই তো? এরপরে রেন্টাল কারে ওই ভ্যানগুলো আছে, ওই ভ্যানে করে এয়ারপোর্টের রেন্টাল কার যেতে হবে। তো আমরা এখন কার রেন্টালের দিকে যাচ্ছি। এয়ারপোর্টের লাগোয়াই কার রেন্টাল অফিসটা। তো 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো এটা বেশ ওয়াকিং ডিস্টেন্সে আছে, একদম এয়ারপোর্ট সংলগ্ন। জানেন, এই যে এই কার রেন্টালটা খুব ভালো হয়েছে যে একদম দূরে যেতে হয়নি, খুব দূরে কোনো শাটেলে করে বা কিছু, জাস্ট হাঁটা পথে। ওই যে পেছন দিকে এয়ারপোর্টটা, আর এই এরকম রোডটা ক্রস করলেই এইদিকে রেন্টাল কার সার্ভিসটা। তো আমরা এখানে থেকে একটা গাড়ি তুলে তারপরে বেরোবো হচ্ছে গিয়ে, ফার্স্ট যাব হচ্ছে ওয়ালমার্টে। কারণ এই সমস্ত যে ড্রেস পরে আছি, সেই সমস্ত ড্রেস পরে একটু বেশ গরম গরম লাগছে। এখানে একটু ওয়েদারটা গরমের দিকেই, মানে ধরুন ওই 22 থেকে 27 ডিগ্রি মতো টেম্পারেচার। তো গরমটাও ওই রকমই অল্প লাগছে, তাই আগে ফ্রেশ হয়ে নেব। আর টুকটাক কিছু খাবার টাবারও তুলে নিতে হবে, যেহেতু এখান থেকে আমরা চলে যাব যে আমাদের যেখানে আজকে প্রথম ডেস্টিনেশন, সেইখানটায় যাব। তো ওইখানে যাওয়ার পরে ওখান থেকে এয়ারবিএনবি যাব। আমরা প্রথমে ঠিক করেছি যে এয়ারবিএনবি আগে গিয়ে তারপরে গিয়ে যেখানে স্পট সেইখানে ভিজিটিংয়ে গেলে সন্ধে হয়ে যাবে, তো জায়গাটা বন্ধ হয়ে যেতে পারে। সেজন্য আমরা আগে এয়ারবিএনবিতে যাব না, একেবারে ঘুরে তারপরে গিয়ে এয়ারবিএনবিতে রাত্রিবেলায়। সমস্ত কিছুই তো আগে থেকে বুকিং করে নিতে হবে, সেরকম গাড়িটাও আমরা রেন্টাল কার থেকে বুক করে নিয়েছিলাম আগে থেকে। আমরা বলেছিলাম সেডান, তো ওরা সেডান হিসেবে এই হুন্ডাই তুষানটাই দিয়েছে। তো যাই হোক, আমরা গাড়ি হাতে পেয়ে গিয়েছি। আর তারপর সর্বপ্রথম যে কাজটা করে নিয়েছি হচ্ছে গিয়ে গাড়িটার মধ্যে কোনো ডেন্ট বা কোথাও কিছু ভাঙা ভুঙি কিছু হয়ে আছে নাকি, সেই সমস্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেওয়া এবং ওভারঅল একটা ভিডিও পারলে করে রাখা। ও মা, দেখুন, কথা বলতে বলতে রেন্টাল কার আর এয়ারপোর্ট ছাড়িয়ে অনেকটা দূর চলে এসেছি। কি অপূর্ব যেন চারিদিকটা, কি যে ভালো লাগছে। কোথাও একটা যেন দেখলাম কৃষ্ণচূড়া, আর এই নারকেল গাছের সিনারিটা একদম ওয়ালপেপারের মতো। পুয়ের্তো রিকোর রাস্তাগুলোতে আবার আমাদের দেশের মতো কিলোমিটারে ইউনিট মাপা আছে, আর কোথাও কোথাও স্প্যানিশে অনেক কিছু লেখা। এই দেখুন, যেমন এখানে পেয়ারে লেখা আছে। পেয়ারে মানে হচ্ছে গিয়ে স্টপ, হ্যাঁ, মানে কিছু একটা হবে, আমরা জানি না। ওদের হচ্ছে কি হয় মেক্সিকান, না তো হচ্ছে গিয়ে স্প্যানিশ ভাষা। ক্ষণিকের বৃষ্টি, ক্ষণিক নয়, কতক্ষণ হবে কোনো গ্যারান্টিও নেই। হঠাৎ বৃষ্টি,
যেহেতু রাতে এয়ারবিএনবি, আর এয়ারবিএনবিতে তো ধরুন রান্না করার জন্য একটা কিচেন এইসব থাকে, তো সেজন্য আমরা ভাবলাম যে কিছু খাবার কিনে নেওয়া যাক, যেমন টিফিন থেকে শুরু করে জল, ড্রিঙ্কস, এই ধরনের কিছু। তো সেইগুলোর জন্যই আমরা ওয়ালমার্টে গিয়েছিলাম, আর তার সঙ্গে এখনের যে লাঞ্চের টাইমের খাবার সেটাও আমরা ওয়ালমার্ট থেকে কিনে নিয়েছি, আর তার সঙ্গে ফ্রেশও হয়ে গিয়েছি। তো সব কিছু করে এবার আবার বেরিয়েছি। বেশ জ্যাম রাস্তায়, জানেন তো, নতুন গাড়ি, নতুন রাস্তা, নতুন জায়গা, সমস্ত কিছু, আর এখানকার ট্রাফিক বুঝতে বুঝতে একটু সময়টা কেটে গেল। আর তারপর যখন হঠাৎ দেখলাম যে আমাদের যেখানটায় যাওয়ার কথা সেইখানটায় গিয়ে আর পৌঁছতে পারবো না, তার আগেই ওদের সব কিছু ক্লোজ হয়ে যাচ্ছে, তো তখন আমরা ভাবলাম যে না, তাহলে অন্য আরেকটা জায়গায় যাওয়া যাক। তো কি আর করা যায়, যেখানটায় যাবো ভেবেছিলাম সেটা ছিল একটা কেভের মতো জায়গা, অর্থাৎ সেখানে একটা কেভ ছিল। সেই কেভটার মধ্যে মানে একদম সমুদ্রের ধারেই সেই কেভটা, যার মধ্যে জল এসে মানে জলের তোড়েই ওই জিনিসটা ওরকম কেভের মতো হয়েছে আর কি। তো যাই হোক, সেটা আর দেখতে পাবো না এখন, তাই জন্য আমরা এখন চলে যাচ্ছি সোজা অন্য আর একটা জায়গায়, সেটা ওই বিচের মতোই। তো চলুন তাহলে, যেহেতু পুয়ের্তো রিকো হচ্ছে বিচ, সমুদ্র, ওয়াটারফলস আর ট্রপিক্যাল রেন ফরেস্টের একদম সংমিশ্রণ, তো তার জন্য একটুখানি যেতে যেতেই এরকম সমুদ্রের ধার দেখতে পাচ্ছি। আর সি বিচগুলো কি অপূর্ব সুন্দর, তবে বেশ ছোট ছোট, জানেন তো, মানে বিচগুলোতে যে অনেকটা জায়গা জুড়ে বিচ সেটা দেখতে পাচ্ছি না। এই যে যেমন এইদিকে ডান দিকে দেখতে পাওয়া যাচ্ছে, এখানেও একটু ছোট্ট মতো জায়গা জুড়ে সি বিচ। তো যাই হোক, আমরা বিচের ধারেই এখন যাচ্ছি, আর কত নারকেল গাছ, খেজুর গাছ, বাবা, তেমনি সবুজ হয়ে রয়েছে চারিদিক। আমরা একটু স্যালাড কিনে নিয়েছিলাম, স্যালাড ট্যালাড খেয়ে এখন কুটু মামা ঘুমিয়ে পড়েছে, আর যিনি গাড়ি চালাচ্ছেন তিনি তো আর খেতে পারেননি স্যালাড, তিনি একটা ওই প্রোটিন বার খেয়ে নিয়েছে। প্রোটিন বারও সঙ্গে রেখেছি এবারে অনেকগুলো, যাতে করে সবসময় কোনো হাবিজাবি খাবার না হয় আর কি। আমার না, জানো তো, আমার কিছু এটা উফ, দুধার দিয়ে চোখ বোলালেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। এরকম টার্কোয়েজ নীল সমুদ্রের মনোরম সৌন্দর্য কি অপূর্ব না। যাক, এই দেখুন, আমরা আপাতত একেবারে যেখানটায় আসার সেই শহরটার মধ্যেই চলে এসেছি। এটার নাম হচ্ছে ডোরাডো। এখানেও বেশ আমাদের কলকাতার মতো বা ওয়েস্ট বেঙ্গলের মতো অথবা ইন্ডিয়ার মতো সব জায়গাতেই লেখা আছে আই লাভ সেই আর কি। তো এই শহরটার নাম মেনলি ডোরাডো, তাই জন্য এখানটাতে বড় করে এরকম একটা সিম্বল দিয়ে লেখা আছে আই লাভ ডোরাডো। সে বছর যখন মায়ামি থেকে ক্রুজ শিপে চেপে বাহামাস গিয়েছিলাম, তখনও দেখেছিলাম যে এরকম ট্রপিক্যাল আইল্যান্ড, মানে এই আইল্যান্ডগুলো হচ্ছে ট্রপিক্যাল, তো ওই জন্যই এত গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে। আবার কিছু কিছু গাছের আমাদের ওখানকার মানে আমাদের দেশের গাছের সঙ্গে বেশ মিল আছে, যেমন নারকেল, খেজুরটা তো দেখতেই পাচ্ছি, তার সঙ্গে একটা দুটো কৃষ্ণচূড়াও দেখতে পেয়েছি। আবার এই দিকটা দেখুন, পুরো মনে হচ্ছে না যে দার্জিলিংয়ের মতো। একই জায়গার কত ভিন্ন ভিন্ন রূপ দেখতে পাচ্ছি। যাই হোক, আমাদের প্রথম জায়গাটা দেখতে পেলাম না আমরা, কিন্তু তাতে কি আছে, তারপরে আবার এই দেখুন কি অপূর্ব একটা জায়গায় আপনাদের নিয়ে আসলাম। এখানটা অপূর্ব কেন বলছি জানেন তো? দাঁড়ান, এবার একটুখানি ক্যামেরাটা ঘোরালে ওই দিকটাতে যে পাথরের উপরে ঢেউগুলো আছড়ে পড়ছে, ওই জায়গাটা শুধু দেখবেন, কি চমৎকার লাগছে। মাঝে মাঝে মনে হয় সমুদ্র বুঝি এক নেশার মতো, সে নেশা কাটে শুধু যখন ঢেউগুলো পায়ের ওপর দিয়ে পড়ে আর নিচের বালিখানা সরে সরে যায়, বা কখনো উত্তাল জলরাশি এক পশলা দমকা হাওয়ায় গায়ে ছিটকিয়ে লাগে, তখন নেশাটা কাটে। আজকেও জানেন তো, এই যেখানটা এসেছি খুব হাওয়া এখানে, সেই জন্য এই প্লাস্টিকের ক্লথটাও সঙ্গে নিয়ে এসেছি, আর ওটা ওই বালি দিয়ে চারধার মুড়ে দিচ্ছি, তাহলে আর উড়বে না। আমি এদিকে ব্যাগপত্র রাখার আর বসার ব্যবস্থা করছি, আর ওদিকে তারা বাবা ছেলেতে দুজন দুদিকে চলে গেছে। একজন গেছে আমাদের প্রথম কেনা ড্রোনটা কিভাবে ওড়াতে হবে সেগুলো দেখার জন্য, আর একজন তো জলের পোকা, তিনি জলের দিকে দৌড়েছেন। চলুন এবার যেই জায়গাটা দেখাবো বলছিলাম, ক্যামেরাটা ঘুরিয়েছি, ওই যে দূরে একটা পাথর উঁচু হয়ে আছে রিফের মতো, ওইখানটাতেই
জলটা আসছে আর এই যে ওরকম আছড়ে আছড়ে পড়ছে ঢেউগুলো, আর অনেকটা উঁচু অবধি বেশ ফোয়ারার মতো উঠে যাচ্ছে। আর এই সামনেটা যারা এখানে জলে নেমে আছে তাদের মধ্যে আছে 2-3টে আমাদের ইন্ডিয়ান ফ্যামিলি, সাউথ ইন্ডিয়ান হবেন বোধহয়, আরও আছে বিদেশিরাও, কিন্তু খুব কম হয়ে গেছে এখন লোকজন, যেহেতু পরন্ত বিকেলে দিনের প্রায় শেষ হব। আমরা জানেন তো ওই যে ওই টাওয়ারটা দেখতে পাওয়া যাচ্ছে ওইটার জন্যই এসেছিলাম, ওই লাইট হাউসটায় যাবো বলে, কিন্তু ওই দিক দিয়ে যখন গাড়ি নিয়ে ঢুকলাম দেখলাম গাড়িতে ঢোকার আর জায়গা নেই, মনে হয় ওটাও 5টার মধ্যে বন্ধ হয়ে গেছে, তাই জন্য এই খোলা সি বিচটায় আসলাম। যাক চলুন, আজকের মতো মোটামুটি এখানেই দিন শেষ, সূর্যও অস্ত যাওয়ার মুখে, আর আমাদেরও ঘোরাটা হয়ে গেল। মোটমাট এসে তো পৌঁছে গিয়েছি, এবার কাল থেকে আবার নতুন করে নতুন জায়গায় নিয়ে বেরোবো। আর আজকের মতো এখন যাব এয়ারবিএনবিতে, আর তার আগে টুকটাক কিছু খাওয়া দাওয়া সেরে নেবো কোনো একটা রেস্টুরেন্ট খুঁজে। আজকের মতো তাহলে চলুন এই অপরূপ সমুদ্রের সন্ধ্যাকালীন সৌন্দর্যের সঙ্গে ব্লগটা এখানেই শেষ করব, কিন্তু তাও যেতে যেতে কয়েকটা কথা আপনাদের সঙ্গে একটুখানি বলি। এতক্ষণ যদিও কথাই বলছিলাম, কিন্তু এখন যেগুলো বলবো সেগুলো এই কটা দিন বলতে পারিনি। আসলে ব্লগ তো সেভাবে দেওয়া হয় না, তাই জন্য অনেক কথা জমে আছে। নিজের দেশটিতে এখন যা ভয়াবহ আর বিষাদগ্রস্ত পরিস্থিতি, রোজ উৎকণ্ঠায় থাকি। সকালে ঘুম থেকে উঠেই ভাবি যে আজকে আবার কি নতুন আপডেট পাবো। আর যারা সীমান্তে রয়েছেন, যাদের জন্য আমরা দু চোখ বুজে রাত্রিবেলায় শান্তিতে ঘুমোতে পারি, তাদের জন্য রইল অনেক অনেক প্রার্থনা আর শুভকামনা। তারা যেন যুদ্ধে জয়ী হয়ে আপনজনের কাছে ফিরে আসতে পারেন। আর আপনাদের সকলকে বলবো, জানি আমি আপনারা সকলেই সেই সমস্ত সরকারি যেসব সতর্ক বার্তা সেই সমস্ত ঠিকঠাক করে পালন করছেন এবং করবেনও, তাও আপনাদের বলবো আপনারাও সকলে খুব সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আশা করি আমাদের দেশ আর নিরীহ যে প্রাণগুলো চলে গেছে তার নিশ্চয়ই উপযুক্ত কিছু একটা অবশ্যই হবে। চলুন তাহলে আজকের মতো ব্লগটাও এখানে শেষ করি। আমরা আপাতত রেস্টুরেন্টে পৌঁছে গিয়েছি। আমাদের যে এয়ারবিএনবিটা নেওয়া হয়েছে সেই এয়ারবিএনবিটার কাছাকাছি একটা রেস্টুরেন্ট দেখে আর খেতে ঢুকে গিয়েছি। এখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে এয়ারবিএনবিটায় ফিরে যাব। আর বাকি থাকে পুয়ের্তো রিকোর আরও অনেক জায়গা, আর পুয়ের্তো রিকোর সম্বন্ধে আরও অনেক কিছু জানার এবং দেখার। আর তার সঙ্গে আগের ব্লগে বলেছিলাম আমাদের একটা বেশ বড় সড়ো ধাক্কা গেছে, মানে দুর্ঘটনাই বলা যায়, সেই সমস্ত কিছু শেয়ার করব, তবে সব কিছুই পরবর্তী ব্লগগুলোতে। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। আপনারা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং সতর্ক থাকবেন। আর যেতে যেতে বলে যাই, হ্যাপি মাদার্স ডে টু অল দ্য লাভলি মাদার্স। আর চ্যানেল, পেজ আর ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন একটু। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।